হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আমাদের গন্তব্য আলিপুর জেল, যেখানে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনকারী নেতাদের বন্দি রাখা এবং ফাঁসি দেওয়া হতো। 116 বছর পুরনো এই আলিপুর জেল এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে আসতে হলে তোমাদের কলকাতার যে কোনো প্রান্ত থেকে চলে আসো যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, তারপর কিছুটা হেঁটে তোমাদের আসতে হবে হাজরা মোড়ে, সেখান থেকে অটো করে আসতে হবে এই আলিপুর জেল মিউজিয়াম। আমরা প্রথমে চলে গেলাম টিকিট কাউন্টারে। শুধু মিউজিয়াম যদি তোমরা দেখতে চাও তাহলে 30 টাকার টিকিট কেটে তোমরা ঢুকতে পারবে। তবে তোমরা যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চাও তাহলে আলাদা করে 100 টাকার টিকিট কাটতে হবে। প্রতি মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে এই মিউজিয়াম এবং সোমবার বন্ধ থাকে। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। টিকিট কাটার পর এবার আমরা আলিপুর জেলের ভিতরে প্রবেশ করলাম। সময়টা ছিল 1906। ব্রিটিশ রাজের শাসনে ও অত্যাচারের বিরুদ্ধে যখন গর্জে উঠেছিল সারা দেশ, সেই সময় আদি গঙ্গার পাড়ে 21 ফুট পাঁচিল ঘিরে ব্রিটিশরা তৈরি করেছিল এই আলিপুর সেন্ট্রাল জেল। এই জেলে একসময় বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, দীনেশ গুপ্ত, প্রমোদ রঞ্জন চৌধুরীরা, এছাড়া আরও বহু বহু বিপ্লবী এই আলিপুর সেন্ট্রাল জেলে যে কক্ষগুলিতে বন্দী ছিলেন সেই কক্ষগুলি আলাদা করে সংরক্ষিত করা হয়েছে। এছাড়া এখানে স্বাধীনতা সংগ্রামীদের কিভাবে রাখা হতো, কারাবাসে তাদের জীবন কেমন ছিল, কোথায় ফাঁসি দেওয়া হতো, এছাড়া রয়েছে ব্রিটিশদের সেই সময়কার ওয়াচ টাওয়ার। কিছু দূর যাবার পর দেখতে পেলাম এই মিউজিয়ামের কোন কোন দিকে কি রয়েছে তার একটি রুট গাইড। এরপর আমরা প্রথমে চললাম ফাঁসির মঞ্চ দেখতে। এই সেই ফাঁসির মঞ্চ, যেখানে একসময় ফাঁসি দেওয়া হয়েছিল কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দাশগুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্তহরি মিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, এছাড়া আরও অনেক বিপ্লবী যারা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছে এই ফাঁসির দড়ি গলায় দিয়ে। ফাঁসির মঞ্চের পাশে যে ঘরটি রয়েছে, এখানে ফাঁসি দেওয়ার পর এই ঘরে মৃতদেহ আনা হতো। তারপর ডাক্তার দ্বারা মৃতদেহ পরীক্ষা করে নিশ্চিত করা হতো যে মারা গেছে কিনা। ফাঁসির মঞ্চের পাশেই রয়েছে 3টি নির্জন কক্ষ। এই কক্ষগুলিতে মৃত্যুদণ্ডে দণ্ডিতদের এনে তাদের শেষ ইচ্ছে পূরণ করা হতো। সাজাপ্রাপ্তদের এখানে পড়তে দেওয়া হতো গীতা এবং পছন্দের খাবার দিয়ে বন্দীদের শেষ ইচ্ছেও পূরণ করা হতো। জীবনের শেষ কয়েকটি ঘন্টা এখানে এনে তাদের রাখা হতো। ফাঁসির মঞ্চের উল্টো দিকে রয়েছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এগুলি আমরা এবার এক এক করে দেখে নেব।
কত শত বিপ্লবীদের আত্মবলিদানের সাক্ষী হয়ে রয়েছে এই আলিপুর জেল মিউজিয়াম। একসময় এই কক্ষে হেঁটে চলে বেড়াতেন নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জনরা, আর বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হতো চারিদিক। এই কক্ষটিতে একসময় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এখানেই রাখা হয়েছিল। মহাত্মা গান্ধীর ডাকা লবণ সত্যাগ্রহে ডান্ডি মার্চের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ব্রিটিশরা বেআইনি ঘোষণা করেছিল। ডক্টর রায়, যিনি সিডাব্লিউসি সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন, তিনি আর কয়েকজন সহযোগী সহ এই আলিপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। নিচের কক্ষগুলি পরিদর্শনের পর এরপর আমরা চললাম উপরিতলে, যেখানে রয়েছে নেতাজি কক্ষ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। যে কক্ষটি এখন তোমরা দেখছো, এখানেই একসময় নেতাজি বন্দী হয়েছিলেন। আইন অমান্য আন্দোলনের অংশগ্রহণের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত আলিপুর কারাগারে এই কক্ষে বন্দী করে রাখা হয়েছিল। এই মূর্তিটি হল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ নেবার কারণে বন্দী হয়েছিলেন। 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাগারে ছিলেন। এবং এই কক্ষের ঠিক পাশেই রয়েছে যতীন্দ্রমোহন সেনগুপ্তের কক্ষ। যতীন্দ্রমোহন সেনগুপ্ত এপ্রিলে 1930 থেকে 22শে অক্টোবর 1932 হইতে 5ই জুন 1933 পর্যন্ত এই কারাগারে ছিলেন। এখন আমরা যে সেলটিতে প্রবেশ করছি এটি হল নেহেরু সেল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর স্মৃতিতে এই ভবনটার নামকরণ করা হয়েছে নেহেরু সেল। এখানে জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনের অংশগ্রহণের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 এই 80 দিনের জন্য এই কারাগারে বন্দী ছিলেন। জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী তাকে দেখতে আসতেন এবং 20 মিনিটের সাক্ষাতের সময় বরাদ্দ করা হয়েছিল। বাবা মেয়ে দুজনে বসত সেলের বাইরে উঠানে একটি গাছের নিচে। এরপর আমরা চললাম পুলিশি মিউজিয়াম দেখতে। মিউজিয়ামের এই অংশটি কলকাতা পুলিশের সুবৃহৎ পুলিশ মিউজিয়ামের থেকে এখানে হস্তান্তর করা হয়েছে, যাতে ওই ঐতিহাসিক সামগ্রীগুলো আলিপুর মিউজিয়ামের অংশ হয়ে উঠতে পারে। এখানে রাখা হয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র। এপ্রিল 1908 ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে কিংসফোর্টকে হত্যার একটি ব্যর্থ প্রচেষ্টা করেছিল। পরবর্তী তদন্তের ফলে
অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ সহ বেশ কয়েকজন বিপ্লবী গ্রেপ্তার হয় এবং প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত হয়। সেই অস্ত্রগুলি এখানে সজ্জিত হয়েছে। এই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে 1917 সালের 10ই সেপ্টেম্বর ময়মনসিংহের ভূপেন্দ্র কিশোর আচার্যের কাছ থেকে। এই জেল কমপ্লেক্সকে নজরদারির মধ্যে রাখার জন্য এই জেল প্রাঙ্গণের কেন্দ্রে কৌশলগতভাবে নির্মিত হয়েছিল এই ওয়াচ টাওয়ার। এখান থেকেই জেলের সমস্ত বন্দীদের উপর নজরদারি রাখা হতো। সেই সময় এই জেলের বন্দীরা কিভাবে কঠোর পরিশ্রম করত তার একটি ছোট্ট প্রতিরূপ এখানে তুলে ধরা হয়েছে। এরপর আমরা চললাম কাজী নজরুল ইসলাম কক্ষে। দ্বিতল লাল রঙের এই কক্ষটিতে একসময় বিদ্রোহী কবিকে রাখা হয়েছিল। বর্তমানে এই সেলটিকে চিহ্নিত করে এখানে তার মূর্তি বসানো হয়েছে। পাশাপাশি তারই লেখা কিছু বই ও ছবি দিয়ে সাজানো হয়েছে এই ঘরটিকে। নজরুল কক্ষ দেখে এরপর আমরা চললাম বন্দীদের জীবনদশা দেখতে। এখানে এই কক্ষে বন্দীদের কিভাবে রাখা হতো, কিভাবে তাদেরকে অত্যাচার করা হতো, এই সব তুলে ধরা হয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছ একজন নাপিত জেলের কয়েদি চুলদাড়ি কাটিয়ে দিচ্ছে এবং পাশে দাঁড়িয়ে আছে তৎকালীন ব্রিটিশ শাসক। এরই পাশে জানালা ধরে দাঁড়িয়ে আছে এই জেলের এক কয়েদি। এর কিছু দূর গিয়ে দেখলাম এই জেলের এক কয়েদিকে নির্মমভাবে বেত দিয়ে আঘাত করছে তৎকালীন ব্রিটিশ শাসক। এরপর আমরা প্রবেশ করলাম ওয়ার্ড নাম্বার 4 এই কক্ষটিতে। প্রবেশের মুখে দেখি একজন কয়েদি ঝাড়ু দিচ্ছে। এখানে দেখি একজন কয়েদি কাপড় কাচ্ছে এবং অন্যজন স্নান করছে। ওয়ার্ড নাম্বার 4 এই কক্ষে মুক্তিযোদ্ধাদের প্রতি একমাত্র সহানুভূতিশীল ছিলেন জেলে তাদের নিজেদের সহযোদ্ধারা। তাদের অনুভূতি তারা নিজেদের মধ্যে ভাগ করে নিত। এই ওয়ার্ডের 4 দেওয়ালের মধ্যে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি বাতাসে ফিসফিস করত। অসুস্থ অবস্থায় নির্যাতিত বন্দীরা নিজেরাই চিকিৎসা করত। কেউ আবার গান গাইত, কেউ আবার কয়েকজন গোপনে চা বানাতো। এইভাবেই বন্দীরা তাদের নিজেদের কাজ করত।
এটি হলো আলিপুর সেন্ট্রাল জেল হাসপাতাল। এই হাসপাতালের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। 1900 দশকের এই আলিপুর সেন্ট্রাল জেল হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। কথিত আছে এখানে পণ্ডিত জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস চিকিৎসার সেবা পেয়েছিলেন। এছাড়া চিকিৎসার জন্য রাজ্যের অন্যান্য কারাগার থেকে প্রায় বন্দীদের এখানে পাঠানো হতো। বর্তমানে এটিকে প্রদর্শনী বিল্ডিং হিসাবে গড়ে তোলা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তলের অনুসরণে বিবর্ধিত রূপের সামনে। এরপর আমরা চলে গেলাম উপরিতলে। এই ভবনটিতে রয়েছে সুভেনির রুম, আইনে থিম ক্যাফে, নিচুতলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রদর্শনী এবং ঋষি অরবিন্দু, দীনেশ গুপ্ত, বাংলার মহিলা শহীদ এবং বাংলার পলাশীর যুদ্ধ থেকে শুরু হওয়া 18 ও 19 শতকের ইতিহাস সম্পর্কিত প্রদর্শনী এখানে রয়েছে। এখানে রয়েছে অরবিন্দু ঘোষের প্রতি উৎসর্গীকৃত একটি প্রদর্শনী কক্ষ। এখানে ঋষি অরবিন্দু ঘোষের জীবনীকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে রাখা হয়েছে ঋষি অরবিন্দু ঘোষের মূর্তিকে। এখানে দেখানো হয়েছে বাংলার নারী মুক্তি যোদ্ধাদের গল্প। এই জাদুঘরে বিভিন্ন প্রদর্শনের মধ্যে এখানে রাখা হয়েছে পুরনো দিনে ব্যবহৃত কিছু কয়েনের প্রতিরূপ। এটি হলো তাঁতকল। এই আলিপুর জেলে যারা বন্দী ছিলেন তাদের দিয়ে এই তাঁতের কাজ করানো হতো। ভারতবর্ষের ব্রিটিশ আমলের করান্তরালে কয়েদিদের কঠোর পরিশ্রম করতে হতো এবং তাদের উপর চলত অত্যাচার। 1947-এর পূর্ববর্তী সময়ে জেল জীবনে কঠোর পরিশ্রম ও সমস্ত অধিকার থেকে বঞ্চিত এক নিম্নমানের জীবনযাপন ছিল তাদের। এই আলিপুর সেন্ট্রাল জেলে লুকিয়ে রয়েছে কত যন্ত্রণার ইতিহাস। সারি সারি জেলের কুঠুরি, অন্ধকার কারাগার। এই কারাগারে যন্ত্রণা দগ্ধ হয়েছেন কত মানুষগুলো, যাদের লড়াই আমাদের দেখিয়েছে স্বাধীনতা। ইংরেজদের কঠোর অত্যাচারে সেই সব দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই আলিপুর জেল। তাই বলবো এইসব ইতিহাস জানতে চলে আসো এই আলিপুর মিউজিয়ামে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো চলি বন্ধুরা, সবাই ভালো থেকো। নমস্কার।